মানুষের বেঁচে থাকার প্রয়োজনে খাবার অপরিহার্য উপাদান। বেঁচে থাকতে হলে খাবার খেতেই হবে। কিন্তু যদি সেই খাবারই আপনার মৃত্যুর কারণ হয়, তখন কেমন হবে? হ্যাঁ, আজকে আমরা সেই খাবার নিয়েই কথা বলবো যা আপনার মৃত্যুর কারণ হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে দেশের সবচেয়ে মেধাবী ছাত্ররা পড়াশোনা করে থাকে, কিন্তু এখানে তারা যে খাবার খায় তা কতটা স্বাস্থ্যকর তা কি ভেবে দেখেছেন কখনো? ঢাকার একটি সাধারণ হোটেলে যেখানে এক পিস মাছের দাম 70 থেকে 80 টাকা, এক পিস মুরগির দাম 120 টাকা, সেখানে হলের ক্যান্টিন এবং দোকানগুলোতে মুরগি 50 টাকা এবং মাছ 45 টাকা করে বিক্রি করছে, যেখানে ভাত এবং ডাল ফ্রি। এত অল্প টাকায় কিভাবে তারা এসব খাচ্ছেন? দোকান মালিকরাই বা কি করে এত অল্প টাকায় মুখরোচক খাবার বিক্রি করছে? আমাদের অনুসন্ধানীতে বেরিয়ে এসেছে সেই তথ্য। আমরা আপনাদেরকে দেখাতে চাই কিভাবে অল্প টাকায় এসব মুখরোচক খাবার তৈরি হচ্ছে। হলের ক্যান্টিন মালিক এবং দোকানদাররা কম টাকা খরচ করে খাবার মুখরোচক তৈরি করে টেস্টিং সল্ট ব্যবহারের মাধ্যমে। এই টেস্টিং সল্ট কি? টেস্টিং সল্ট হচ্ছে এক ধরনের লবণ যা খাবারকে সুস্বাদু করার জন্য বিশেষ করে প্রক্রিয়াজাত খাবার যেমন নুডলস, চিপস, ফাস্ট ফুড এবং চাইনিজ খাবারে ব্যবহার করা হয়। এটি আসলে মনোসোডিয়াম গ্লুটামেট। প্রোটিন বা আমিষের উৎস হচ্ছে গ্লুটামেট। 20 শতকের শুরুর দিকে 1908 সালে জাপানি রসায়নবিদ ও টোকিও ইম্পেরিয়াল ইউনিভার্সিটির গবেষক কিকুনেই ইকেদা এই টেস্টিং সল্ট উদ্ভাবন করেন। তখন এটি যুক্তরাষ্ট্রের বাজারে খাবার সুগন্ধকারী উপাদান হিসেবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। কিন্তু কৃত্রিম স্বাদ বৃদ্ধিকারী এই টেস্টিং সল্ট মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর হয়ে দাঁড়ায়। টেস্টিং সল্ট শরীরে এক্সোসাইটোটক্সিন হিসেবে কাজ করে। এটি নানাভাবে মস্তিষ্কের ক্ষতি সাধন করে, তাই একে অভিহিত করা হয়েছে স্নায়ু বিষ হিসাবে। এটি মস্তিষ্ককে এককভাবে উদ্দীপ্ত করে যে মনে হয় খাবারটি খুবই সুস্বাদু, যা খাবারের প্রতি আসক্তি বৃদ্ধি করে। এটি হৃদযন্ত্রের কোষকে ক্ষতিগ্রস্ত করে, দেহের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। চিকিৎসা বিজ্ঞানীদের আশঙ্কা, টেস্টিং সল্টের প্রতিক্রিয়ায় তীব্র মাথা ব্যথা, হজমযন্ত্রের গোলযোগ, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, খিঁচুনি সহ বিভিন্ন রকমের সমস্যা, এমনকি দীর্ঘমেয়াদে মস্তিষ্কের ক্যান্সার পর্যন্ত হতে পারে। যাদের অ্যাজমার সমস্যা আছে তারা টেস্টিং সল্ট খেলে শ্বাসকষ্ট হয়। শিশুদের জন্য এটি আরও মারাত্মক। এটি বাচ্চাদের মেধা বিকাশে বিঘ্ন ঘটাতে ও স্মৃতিশক্তি হ্রাস করতে পারে। এই টেস্টি সল্ট ব্যবহারের ক্ষতিকর দিক সম্পর্কে বিশেষজ্ঞরা কি মনে করছেন? ফুডগুলোর মধ্যে মেনলি রেস্টুরেন্ট বা অন্য যারা বিভিন্ন ইসে আছে, যে খাদ্য ফুড ইন্ডাস্ট্রির মধ্যে যারা আছে, এই ফুডের একটা টেস্টিং করা মানে বাড়ানোর জন্য তারা এই ফুড টেস্ট সোডিয়াম গ্লুটামেটটাকে ইউজ করে। এটা যেমন আমরা রেস্টুরেন্টগুলোতে দেখতে পাচ্ছি, ফাস্ট ফুড যেগুলোতে আছে সেখানে, ইভেন বাসাবাড়িতেও আমরা বিভিন্ন খাদ্য সামগ্রী বানানোর জন্য এটা আসলে এই টু গেট সাম টেস্ট অফ দ্য ফুড, এটা প্রচুর পরিমাণে ব্যবহার হইতেছে। এবং তাই আমাদের এখনও দেখা যাইতেছে যে একটা জিনিস ব্যবহার করলে চলবে না, এটা আসলে মানুষের স্বাস্থ্যগত দিকে কতটুকু এফেক্ট করতে পারে, এটা আমরা কনজিউম করলাম আমাদের জন্য ভালো না খারাপ, এইটা আমাদের দরকার আছে। ফুডের টেস্ট অবশ্যই দরকার আছে, কিন্তু সেটা সেফ কিনা, আমাদের স্বাস্থ্যের জন্য সেফ কিনা, সেটা আগে বিবেচনা করতে হবে। আমরা এখন বর্তমানে দেখা যাচ্ছে যে শুধুমাত্র ফাস্ট ফুডের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছি, অভ্যস্ত হয়ে গেছি। বিশেষত বাচ্চারা বা ইয়ং বয়সে যারা তোমাদের মতো, তারা কিন্তু এগুলো বেশি লাইক করে এবং এরা টেস্ট খুঁজে, যে তখন এই মনোসোডিয়াম গ্লুটামেট বা আমরা যেটা বলছি টেস্টিং সল্ট, সেটার ব্যবহার ওই সমস্ত খাদ্যের মধ্যে আছে। ছাত্রছাত্রীরা কি জানেন তারা কি খাচ্ছে? আচ্ছা, ক্যাম্পাসের এই দোকানের খাবারগুলোতে যে টেস্টিং সল্ট ব্যবহার হয় সে সম্পর্কে কি আপনি অবগত? এইগুলো কি জানেন আপনি? হ্যাঁ, আমি জানি। বর্তমানে তো ক্যাম্পাসের যতগুলো রেস্টুরেন্ট আছে, তারপরে হচ্ছে মানে ফুড কোর্ট, রাস্তার পাশে যা বসে সবগুলোতেই তারা হচ্ছে খাবারে এই যেমন টেস্টিং সল্টটা ব্যবহার করছে। আচ্ছা, টেস্টিং সল্ট খেলে যে শরীরের ক্ষতি হয়, মস্তিষ্কের ক্ষতি হয়, সে ব্যাপারে কি আপনি জানেন? হ্যাঁ, টেস্টিং সল্ট খেলে তো হচ্ছে মানে কিডনির অনেক ক্ষতি হয়। তা বাদ বাকি হচ্ছে মানুষের হাই ব্লাড প্রেশার হয়,
অনেকের তো মানে ব্রেইনেও অনেক ঝামেলা হতে পারে, অনেকের স্নায়ুতে ঝামেলা হয়, যার জন্য এই টেস্টিং সল্টটাকে বলা হয় নার্ভের জন্য বিষ, মানে স্নায়ু বিষ বা পয়জন ফর দ্য নার্ভ। সো এই জন্য আর কি। আচ্ছা, এই ক্ষতিকর দিক সম্পর্কে জানার পরও আপনারা কেন খাচ্ছেন এই টেস্টিং সল্ট? এখন দেখুন, এই টেস্টিং সল্ট যুক্ত খাবার খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই ছাত্রছাত্রীদের কাছে। কারণ ঠিক যতটুকু টাইম থাকে আমাদের হাতে দুইটা ক্লাসের মাঝামাঝি, এই সময়ের মধ্যে আসলে অন্য কোথাও যাওয়া সম্ভব না। আর যদি অন্য কোথাও যাই সেখানেও এই একই বিষয়, যে টেস্টিং সল্ট সমৃদ্ধ খাবারই তারা খাওয়াইতেছে। সো এটার ফলে আমাদেরকে এক প্রকার বাধ্য হয়েই খাওয়া লাগছে। আচ্ছা, আপনারা কি চান যে হচ্ছে ক্যাম্পাসের যে কর্তৃপক্ষ আছে তারা এটা দেখাশোনা করুক এবং এই টেস্টিং সল্ট সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাবারগুলোর হাইজিন মেনটেন করুক, এই বিষয়টা কি আপনারা চান? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চাই। কিন্তু ঠিক কতটুকু প্রশাসন এই বিষয়ে কাজ করবে বা বা ঠিক কতটুকু করার আসলে তারা মানে নিজে থেকে ইচ্ছা রাখে, সেটা সম্পর্কে আমি যথেষ্ট পরিমাণে সন্দিহান। বাট হ্যাঁ, অবশ্যই চাই যে তারা এই বিষয়টাতে হস্তক্ষেপ করুক এবং তারা নিজে থেকে দায়িত্ব নিয়ে এই এই সমস্যাটা সমাধান করুক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার খাবারগুলা খুবই অস্বাস্থ্যকর। আর এখন আমাদেরও উপায় থাকে না, যখন লাঞ্চ টাইমে আমরা আশেপাশে সেরকম কোনো খাবার দোকান নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে খেতে হয়। কিন্তু এখানের খাবারগুলা খেয়ে অনেকের ফুড পয়জনিং হচ্ছে বা শরীর খারাপ হচ্ছে। তারা যে টেস্টিং সল্ট ইউজ করছে বা হাইজেনিক না, খুবই অস্বাস্থ্যকর পরিবেশে তারা খাবারগুলো তৈরি করছে। সো এই জিনিসগুলো হচ্ছে ঠিক করলে আমাদের শিক্ষার্থীদের পক্ষে আরও বেশি সুবিধা হয়, আমরা একটু ভালো খাবার খেতে পারি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অধিকাংশ শিক্ষার্থীদের দেখা যায় ডে লং ক্লাস থাকতে পারে বা একটা ক্লাসের পর একটু গ্যাপ থেকে তারপরে আরেকটা ক্লাস থাকে। সেক্ষেত্রে দেখা যায় সারাদিনই আমাদের অনেক সময় ক্যাম্পাসে থাকতে হয়। আবার হলের শিক্ষার্থীরা তো আছেই। তো আলটিমেটলি আমাদের মানে ক্যাম্পাসের যে খাবার, এই খাবারটা খেতেই হচ্ছে। কিন্তু যখন আমরা ক্ষুধার্ত থাকি, তখন আমরা যখন খাবারটা খেতে যাই, তখন আমরা বুঝি না যে আমরা আসলে নিজের ক্ষতি করছি। মজা লাগে, আমরা খাচ্ছি, কি মজা কেন লাগে সেটা আমাদের বুঝতে হবে। দেখা যায় এই ব্যাপারগুলো লং টার্মে গিয়ে আমাদের কিডনি ড্যামেজ সহ আরও শরীরে অনেক ধরনের ক্ষতি করতে পারে। তো আমার মনে হয় যে ক্যাম্পাসের এই খাবারগুলো নিয়ে বা এই খাবারগুলোতে যে ক্ষতিকর পদার্থগুলো ব্যবহার করে, এইগুলোর ব্যবহার নিয়ে ক্যাম্পাসে আরও কর্তৃপক্ষকে আর একটু সচেতন হওয়া দরকার। ক্যান্টিন মালিকরা কি জানেন তারা ছাত্রছাত্রীদেরকে কি খাওয়াচ্ছেন? নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্যান্টিন মালিক আমাদেরকে সেই তথ্য জানিয়েছেন। আচ্ছা, এই যে আপনি যে এই একটু আগে যে কিছু একটা মিক্সড করলেন খাবার, এটা আসলে কি মিক্সড করছেন? এটা ভাই কিছু না, এটা ভাই টেস্টিং সল্ট। কেন ব্যবহার করেন? এইটা মুখরোচক হয়, মানুষ দেখে খায়, মজা পায়, এই জন্য। টেস্টিং সল্ট ব্যবহার করা যে ক্ষতিকর, এটা জানেন? এটা তো জানা অজানার কিছু নাই, এটা মানুষ খায় বলেই তো ব্যবহার করি, এটা মানুষ পছন্দ করে। আপনি জানেন এই টেস্টিং সল্ট খেলে যে হচ্ছে ওই মস্তিষ্কের ক্ষতি হয়, হার্ট অ্যাটাক বাইরে যায়, মানুষ হার্ট অ্যাটাক করতে পারে এবং অনেক দীর্ঘমেয়াদে নিলে এটা হচ্ছে কিডনিরও ক্ষতি করে, এটা জানেন? এটা আমি যেমন জানি, যারা কিনে তারাও তো জানে, তারা জানে দেখেও তো কিনে। আমারও সমস্যা নাই ব্যবহার করতে, তারা খায়, তাদেরও সমস্যা নেই। স্টুডেন্টদের যদি খাওয়াইতেছেন, এটা তাদের ক্ষতি হইতেছে না? এটা যারা খাচ্ছে তারা নিজেদের ক্ষতি না বুঝলে আমরা ব্যবসার জন্য এতটুকু তো করতেই পারি। আপনারা এটা ব্যবহার করেন কেন? করি, ব্যবসায় লাভ হয়। দেখেন, সবাই তো আর খায় দেয়, টাকা দেয় না। অনেক মানুষ আছে খায়, টাকা না দিয়ে চলে যায়। তো কিছুটা লাভ ক্ষতির জন্য হিসাব করে খাবারের মান বাড়ানোর জন্য একটু তো করা লাগে। এখন এটা করলে পরে কী কী এফেক্ট হতে পারে, আমাদের বাংলাদেশে যদিও যে পশ্চিমারা দেখা গেছে যে এইটার উপরে বেশি ডিপেন্ডেন্ট, এই জাতীয় ফুডগুলো তারা খায়, কারণ তাদের সময় নাই খাদ্য বানানোর মতো। আমাদের যেমন আমরা ভাত রান্না করি, বিভিন্ন ভাজি করি, তো মাছের বা গোশের তরকারি রান্না করি, বা ডিম ডাল রান্না করি, ডিম হয়তো ভাজলাম বা ডিম ভুনা করলাম, এরকম বিভিন্ন অপশানগুলো বাঙালিদের খাদ্যের মধ্যে আছে। আর হোটেলগুলো থেকে যেগুলো আমরা আনি, আজকাল তো অনলাইনেও আনা যায় এগুলো, সেগুলোর মধ্যেও যেগুলো খাদ্যগুলো আসে, বিরিয়ানি বা বিভিন্ন রকমের কাচ্চি বা অন্যান্য আদার্স যেগুলো আছে, সেখানেও কিন্তু এই টেস্টিং সল্টের ব্যবহার আছে। তো এটা আসলে আমরা টেস্ট পাচ্ছি ঠিকই, খাদ্য আমাদের মজা লাগতেছে, কিন্তু এটা আমাদের আলটিমেটলি অনেক অর্গ্যানকে নিষ্ক্রিয় করে দিতে পারে। এর মধ্যে যেগুলো জিনিসটা করতে পারে সেটা হলো যে ওবেসিটি হলো যে স্বাস্থ্যটাকে ভালো করে ফেলা, অতিরিক্ত ওভারওয়েট বলা যেতে পারে ওবেসিটি। তারপরে আছে আই ড্যামেজ, চক্ষু
আমাদের দেখা যে ভিশন, সেই ভিশনটাকে এফেক্ট করতে পারে, আই ড্যামেজ আছে। তারপরে অনবরত মাথা ধরা থাকতে পারে, হেডেকস বলা হয় এটাকে। ফেটিক, মানে আমি অনেক সময় মনে হলো যে আমার বডি আর কাজ করতেছে না, ফেটিক এরকম হয়ে যেতে পারে। তারপরে আরেকটা আছে যেমন ডিপ্রেশনের, অনেকে যদি এটা খুব লং টাইম খাইতে থাকে একই ধরনের ফুড বা এরকম এইটা যদি নিতে থাকে, টেস্টিং সল্ট কনজিউম করে, তাহলে পরে দেখা যাচ্ছে ডিপ্রেশনে ভুগতে পারে, যেটাকে আমরা বলি মানসিক বিষণ্ণতা। তারপরে আছে র্যাপিড হার্টবিট বেড়ে যেতে পারে, টিংলিং আছে, তারপরে আছে নাবনেস, তারপরে আছে আরেকটা আছে ডিসওরিয়েন্টেশন। যেমন যদি বাচ্চা কোনো একটা ইয়ং বয়সের ছেলে যদি বা কিশোর বয়সের ছেলে যদি সে এরকম করতে থাকে, তাহলে তার যে শেখার যে একটা ক্যাপাসিটি সেটা কিন্তু ডিক্রিজ করতে পারে, হ্যাঁ, তাহলে কমে যেতে পারে। তারপরে আলজেমিয়ার ডিজিজ হতে পারে, পার্কিনসন ডিজিজ হতে পারে, লো গেয়ার্স ডিজিজ হতে পারে এবং মোর, এগুলো সবই হচ্ছে গিয়ে নিউরো ডিজিজ বলা হয় এদেরকে, হ্যাঁ, এদের বিভিন্ন নামে আছে, এদেরকে বলা হয়। তাহলে আমাদেরকে বিফোর কনজিউমিং এটা আসলে এটা কতটুকু পরিমাণ খেতে হবে, স্বাদ গ্রহণ করব, কিন্তু কতটুকু নিলে হবে, মিনিমাম কতটুকু নিলে চলবে, এটা একটা গবেষণা দরকার আছে। আর যদি না নিলে চলে, এখন আমরা ভর্তার মধ্যে অনেক সময় দেখি একটু লবণ নিই, কিন্তু বেশি পরিমাণ না নিই, যাদের প্রেশার আছে, সাধারণ লবণ খাইলে তো প্রেশার এমনি বাড়ে, বেশি পরিমাণ যদি খাই, কিন্তু অল্প পরিমাণ খাইলে পরে আমার টেস্টের জন্য যতটুকু দরকার আমি ততটুকু ব্যবহার করতে পারি। কিন্তু যদি বেশি করি তাহলে তো এক্সিস অফ এনিথিং ইজ ভেরি ব্যাড।